আমি জুলাই আন্দোলন করতে গিয়ে আমি দেখছি যে আমার পরিবারের উপর কতটা টর্চার হয়েছে। মানে এটা আসলে কাউকে বলা যাবে না যে আমি আসলে কোন ধরনের ফেস করছি। আমার কাছে একটা সাপোর্ট ছিল না। তো আমার গ্রামের আমার আব্বুর ওইখানে মারধর করার পরে আমি খুব ভেঙে পড়ি যে থামা যাবে না, আন্দোলন যেমনি হোক চালাতে হবে। জুলাই গণঅভ্যুত্থান শুরু হয় প্রথমে কোঠা আন্দোলন দিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়, দেবিদ্বারের এই নাসির জীবন বাজি রেখে সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এবং সে দেবিদ্বার তথা এবং মুরাদনগরের কোম্পানিগঞ্জ কিন্তু আন্দোলনের নেতৃত্বে প্রথম সারিতে ছিল। সে জুলাইয়ের একজন যোদ্ধা আমাদের সাথে আজকে হাজির হয়েছে। আমরা জুলাই সে কিভাবে জুলাই আন্দোলনে সামিল হলো এবং অনুপ্রেরণাটা কিভাবে আসলো সে বিষয়ে আমরা আজকে জানবো। নাসির, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে তুমি শুরুতে নেতৃত্ব দিয়েছো এবং কঠিন একটা মুহূর্ত ছিল শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা। যদিও প্রথমে কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিল, এই আন্দোলনের অনুপ্রেরণাটা কিভাবে আসলো? দেখেন, আমি সরাসরি বলি, আমি প্রথমত আমি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম। ওইটাতে কিন্তু যারা কোঠা আন্দোলন করেছে 2018 সালে, ওই 18 সালের কোঠা আন্দোলনের সাথে আমি কোটবাড়িতে পূর্বালী চত্বর আন্দোলনে সামিল হয়েছিলাম। মূলত সেটা থেকেই আমার আন্দোলনের স্পিরিটটা কাজ করে। 6 তারিখ কিন্তু আমরা আমাদের সংগঠনের ছেলেরা বসে আলোচনা করলাম যে ঢাকাতে যেহেতু 3 তারিখ নামছে, আমরা কুমিল্লাতে নামে নেতৃত্ব সামনে, তাহলে আমাদের ওই যে ভার থাকবে। তো সেই চিন্তা করে সেরে আমরা অনেক চিন্তা করতেছি যে নামলে তো হবে না, জনগণের মানে ছাত্রদের সাপোর্ট পাইতে হবে। তো সেই চিন্তা আমরা পূর্বালী চত্বরে নামি, কিন্তু ছাত্রলীগের গুন্ডারা আমাদেরকে ওইখানে হামলা করে এবং আমাদের ব্যানার নিয়ে যায়। যখন 17 জুলাই 16 জুলাই গুরুত্বপূর্ণ একটা আন্দোলনে রূপ নেয়, তখন দেবিদ্বারে আন্দোলনে নামিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করার জন্য ছাত্রলীগ নামে আমরাও ছিলাম। আমাদেরকেও নিউজ করতে দেয়নি, ভিডিও করতে বাধা দিয়েছিল। সেই মুহূর্তে কোম্পানিগঞ্জে তুমি নেতৃত্ব দিয়েছিলে, আমরা দেখেছি প্রথম সারিতে। তখন কি কি বাধা অতিক্রম করতে হয়েছিল? বাধা বলতে তেমন কোনো বাধা হয় নাই, তবে আমার আব্বুরে খুব মারধর করছে। আমি আন্দোলনের সামনে সারিতে থাকার কারণে আমার আব্বুকে লাথি দিছে, মানে বুকে লাথি দিয়ে ফেলে দিছে। আসলে ওই সময়গুলো যদি আসলে বলি না, মানে চোখ দিয়ে পানি চলে আসে। কারণ আমি জুলাই আন্দোলন করতে গিয়ে আমি দেখছি যে আমার পরিবারের উপর কতটা টর্চার হয়েছে। মানে এটা আসলে কাউকে বলা যাবে না যে আমি আসলে কোন ধরনের ফেস করছি। আমার কাছে একটা সাপোর্ট ছিল না, কেউ আমাকে কোনো সাপোর্ট দেয়নি। আজকে তো অনেক বড় বড় নেতারা আছে, অনেক বড় বড় দলের নেতাকর্মী আছে, তারা তো সামনে ছিল, তারা কেউ সাপোর্ট দেয় নাই। তো আমার গ্রামের আমার আব্বুর ওইখানে মারধর করার পরে আমি খুব ভেঙে পড়ি যে থামা যাবে না, আন্দোলন যেমনি হোক চালাতে হবে, আন্দোলন থামা যাবে না। তো আমি দিনে শুনি আমার আব্বুর লাথি দিয়া এই জায়গাটা, আমার আব্বু তো চিকন মানুষ, তো উনারা লাথি দিয়ে সেটা ফালাই দিছে। আমার ভিতরে খুব জাগে যে 3 তারিখ আবার আমরা নামবো। তো আমি দেখেছিলাম যে তুমি কঠিন মুহূর্ত, তুমি যেটা বলা যে তোমার আব্বার উপর পরিবারের উপর আঘাত আসে, কিন্তু ওই সময়টা কঠিন একটা মুহূর্ত ছিল। যা পুলিশ যারা আন্দোলন করে সমন্বয় করে তাদেরকে খুঁজে বের করে গ্রেপ্তারও চালিয়েছিল, কিন্তু এরপরও তুমি আন্দোলন বেগবান রেখেছিলে, চালিয়ে গিয়েছিলে, ফেস করতে হয়েছে। তো আরো কিছু ঝামেলা বা এইগুলা বিষয়টা যদি বলতাম। পেটে যদি খাবার থাকে না, আন্দোলন চালানো যায়, কিন্তু সেই মুহূর্তে তো আমাদের পেটে খাবার ছিল না। আর আমরা যে আন্দোলন চালিয়ে যাব, কেউ আমাদেরকে সহযোগিতাও করে নাই। অনেকে জাস্ট একটা পানির বোতল পাঠাই দিছে। অনেক নেতারা বলতেছে যে তারা এটা করছে, আসলে তারা তো কিছুই করে না। আন্দোলনে আমরা জাস্ট একটা পানির বোতল দিয়ে তো 3 ঘন্টা মানে 1 ঘন্টা থাকা যায়। আমি তো কোম্পানিগঞ্জ আন্দোলন নেতৃত্ব দিয়েছি, এখানে অনেক ছাত্র ছিল, 3 ঘন্টা 4 ঘন্টা 7 ঘন্টা টানা রাস্তা অবরোধ ছিল, কিন্তু দেবিদ্বার তো 1 ঘন্টাও দাঁড়াতে পারে নাই। এই দেবিদ্বারের ছেলেরাই গিয়ে ওইখানে অবস্থান নেওয়ার কারণে আমরা 7 ঘন্টা কভার করতে পারছি। যে আমরাও তখন ছিলাম কোম্পানিগঞ্জে, তোমরা কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছিলে এবং অচল করে দিয়েছিলে। তারপর যখন কারফিউ হলো, কারফিউর পর দেশের যে ঢালাওভাবে গণগ্রেপ্তার শুরু হয়েছিল, তখন নিজেকে কিভাবে সেভ করেছিলে? আমি একটা ঘরে ছিলাম প্রায় জুলাই 17 তারিখ থেকে
জুলাই 1 তারিখ পর্যন্ত, আগস্টের 1 তারিখ পর্যন্ত একটা ঘরে ছিলাম। ওই ঘরে কোনো সমস্যা হয়নি। আগস্ট যেদিন শুরু হয়েছে সেদিন তারা আমাকে বলতেছে তুমি আর আজকে থেকে আমাদের ঘরে থাকতে পারবা না। আমি তো খুব মানে চিন্তায় পড়ে যাই, আমি যদি সেফ না থাকতে পারি তাহলে আমার সামনে গিয়ে একজন নেত্রী যদি দাঁড়াবে সেটা তৈরি হচ্ছে না, তৈরি করতে পারলেও কিন্তু তারা সামনে আসছে না। এখন তারা সামনে সারিতে নেতৃত্ব না দিতে পারলে ঝামেলা বেড়ে যাবো। এই রাতে ঘুমাতে পারেনি, পুলিশের এই দিক থেকে আমাকে বলে যে বিংলাবাড়ির এই ছেলে কাজী নাসিরকে, মুরাদনগর থেকে বলে বিংলাবাড়ির এই ছেলেটা কাজী নাসির, দেবিদ্দার ছেলেটাকে, দেবিদ্দারের ওসিও বলে নয়ন মিয়া বলে কাজী নাসির ছেলেটাকে, তাকে যে কোনো মুহূর্তেই গ্রেফতার করেন। আপনারা করেন কি? এরকম শুনতাম গালাগালি করতে ওই যে থানার পুলিশদের, আমাদের এলাকার লোকদেরকে। মোট কথা গ্রেপ্তার এড়িয়েও আন্দোলন চালিয়ে রেখেছিল। আজকে আবার যখন কারফিউ ভাঙার পর 1 আগস্ট থেকে যখন আবার আন্দোলন গুরুতর হলো, তখন কিভাবে নেতৃত্ব দেওয়া হয়েছিল? আবার ইন্টারনেট বন্ধ ছিল, ইন্টারনেট বন্ধর সময়টা কিভাবে কমিউনিকেশন করা হয়েছিল এই আন্দোলনকে বেগবান করার জন্য? দেখেন, আমরা ঢাকাতে যখন বলতেছে যে কারফিউ জারি হয়েছে, তখন আমরা কারফিউর বিরুদ্ধে আমরা গেছি, কারফিউর বিরুদ্ধে গিয়ে আমরা আবার রাজপথে দখল করছি। কিন্তু কোর্ট থেকে একটা জারি হয়েছে যে বন্দুক চালাতে পারবে না, গুলি চালাতে পারবে না। এইটার জন্য আমরা অপেক্ষা করতেছি যে যদি এখানে আমরা যদি কোম্পানিগঞ্জে নামি বা নামলে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো না। কিন্তু গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের টার্গেট হচ্ছে যে আন্দোলন কোনোভাবে বন্ধ করা যাবে না, যত মারামারি হোক বা যেটাই হোক। এই যদি বুলেট ছাড়া কিন্তু ছেলেরা ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাবে, তার মানে কি আমাকে ওই একটা ডিসিশন নিতে হবে, যে ডিসিশনটা নিলে এখানে বন্দুকের কোনো আহরি হবে না। কিন্তু আপনি দেখেন 25 তারিখে এটা প্রভাস চন্দ্র কি যেন ওনার নাম, ওই মুরাদনগরের আপনার ওসি, উনি বন্দুক বার করা পরে কিন্তু ছেলেরা একটা ভয় পেয়ে গেছে। আমাদের কলেজের কোম্পানিগঞ্জ বদিউল আলম কলেজের সামনে থেকে ওরা চলে গেছে, মানে একটু ভয় পেয়ে গেছে আর কি। পরে আমি যখন ওইখানে গেছি ওরা আবার সংঘবদ্ধ হয়ে গেছে। আর আরেকটা বিষয় আমরা জানতে চাইছিলাম যে জুলাইয়ে যখন তোমরা আন্দোলন দিয়েছিলে বা আন্দোলন চালিয়ে গিয়েছিলে, সমন্বয়টা কিভাবে করেছিলে সকলের সাথে? সমন্বয়টা ছিল আমার সাথে মাহবুব ভাইয়ের একটা লোক ছিল, উনি 1 তারিখে করে আমার সাথে সমন্বয় করে, নাসির নামও। উনি আমাকে প্রায় বলতেছে নাসির নামও, কিন্তু নাম বুঝে নামার যেটা একটা ব্রেকআপ লাগে, এতগুলো ছেলের ক্ষুধার্ত ছেলে, ওরা খাওয়াবো কি? নামলে তো হবে না, ওদেরকে তো এখানে অবস্থান করে রাখতে হবে। এই বিশেষ করে মাহবুব ভাই লোকটাই, উনি এখন আর আমার সাথে কমিউনিকেশন হয় না, ওই লোকটাই আমার সাথে আমাকে বেশি ফোর্স করতো, নাসির নামও, যাই করো নামও। আচ্ছা, 3 তারিখে যখন সন্ধ্যাবেলা 1 দফা ঘোষণা করা হলো, 4 তারিখে তো ভয়াবহ আন্দোলন হয়েছিল। তো 4 তারিখে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য কি পরিকল্পনা করেছিল? একটা কোনো পরিকল্পনা ছিল কিনা? 3 তারিখ তো আমরা সরাসরি কোম্পানিগঞ্জ দখলে ছিল, আমাদের দখলে। তো আমাদের টার্গেট ছিল এইখান থেকে আমরা 1 দফা ঘোষণা করে ফেলবো, এবং এইখান থেকে আমরা 1 দফা, ওই দিনই আপনি দেখবেন কালবেলার নিউজগুলো দেখবেন ওইখানে 1 দফা ঘোষণা আছে। তো তারপর 4 তারিখে ভয়াবহ আন্দোলন গিয়েছিল। 4 তারিখের আন্দোলনটা কিভাবে ফেস করা হয়েছিল? 4 তারিখের জন্য আমি কি করলাম, গুঞ্জরের একটা ছেলে আছে আরফিন, সোহাগ, আরো নিলয়, তারপর হচ্ছে সিয়াম, আরো নাহিদ, ওরা সবাই ছিল। আমরা ওদেরকে কমিউনিকেশন করে বলছি যে আমি যদি পিছনে আমাকে যদি পিছনে রাখা হয়, তার মানে মনে করবা যে আমাকে আটকে ফেলা হয়েছে। তো ওদেরকে সামনের সারিতে রাইখা আমি আর একটু সামনে চলে গেছি যেন ওরা নেতৃত্ব দিতে পারে। ওই দিন আমাদের টার্গেট ছিল যে কোনো মতে আন্দোলন আমাদের যাতে বন্ধ না হয়, আন্দোলন শুধু আমাদের আন্দোলন চলতেই থাকবে। অভ্যুত্থান হলো, স্বৈরাচারের পতন হলো, স্বৈরাচারের পরবর্তী সময়গুলো কিভাবে কাটছে, আর গণ অভ্যুত্থান সফল হয়েছে কিনা, বা জুলাইয়ের একজন যোদ্ধা হিসাবে তুমি কেমন স্বীকৃতি পেয়েছো, বা তোমার অনুভূতিটা কি একটু জানাবা? একটা প্রবাদ বাক্য আছে না, যারা মুক্তিযুদ্ধ করে তারা মুক্তির স্বাদ পায় না, সেটা কিন্তু এখন হচ্ছে। আসলে আমি তো সরাসরি অংশগ্রহণ করেছি, কতটুকু সুফল পেয়েছি সেটা হয়তো আমার জানা নেই, কিন্তু দেখা গেছে কি একটা দেশের মানুষ এখানে আমার একটা ত্যাগের, আমার একটা নেতৃত্বের বা আমাদের একটা নেতৃত্বের বিনিময়ে দেশের মানুষ মুক্তি পেয়েছে, দেশের মানুষ কথা বলতে পারছে। আজকে দেখেন বিএনপি বলেন, জামাত বলেন, আরো যত ছাত্র সংগঠন আছে, গণ অধিকার, এখন তো এনসিপি তৈরি হয়েছে, আমরাই তো গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি। তো এই গণ অভ্যুত্থানের কারণে কিন্তু মানুষ এখন কথা বলতে পারছে, কিন্তু বিগত বছর কিন্তু আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী লীগের আমলে কিন্তু আমরা কথাও বলতে পারি নাই।
আজকে যে প্রশাসন আছে তারাও কিন্তু একটা কথা বলতে পারে নাই, তাদের একটা সেই কারণে কিন্তু প্রশাসনে আজকে জোরালো ভূমিকা রাখতে পারতেছে। আজকে জুলাই সনদ দিবে, তোমার প্রতিক্রিয়াটা কি? দেখেন জুলাই সনদ আজকে দিবে সেটা এটা হচ্ছে আমাদের, ঘোষণা আছে। হ্যাঁ আজকে এক ঘোষণা হবে, এটা আমি জানি। কারণ হচ্ছে আমাদের রক্তের বিনিময়ে, আমাদের ত্যাগের ঘামের বিনিময়ে আজকে জুলাই ঘোষণাপত্র আসছে। কিন্তু একটা কথা হচ্ছে এই ঘোষণাপত্রে ছাত্রদের নিরাপত্তার কতটা স্বীকৃতি দেওয়া আছে? আপনি আজকে কি এই জুলাই গণঅভ্যুত্থানে আমার কি নিরাপত্তা আছে সেখানে? আর সর্বশেষ আমরা আজকে শেষ করতে চাই আরেকটা কথা দিয়ে, শহীদদের নিয়ে তোমার চিন্তা ভাবনা, তোমাদের চিন্তা ভাবনা কি রয়েছে? শহীদদের নিয়ে আমরা তো শহীদের মর্যাদা, আমাদের মতো আমার মতো একটা ছেলে শহীদের মর্যাদা দিতে পারবে না, কিন্তু তারপর আমরা চেষ্টা করি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে এবং তাদের মর্যাদা, আপনি মনে করেন যতদিন গণঅভ্যুত্থানের নাম থাকবে ততদিন এই জুলাই যোদ্ধাদের নাম থাকবে। জি ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কুমিল্লার দেবিদ্বার এবং কোম্পানি যারা জুলাই আন্দোলনকে বেগমান করেছিল এবং সেই আন্দোলনের জুলাই যোদ্ধাদের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিল কাজী নাসির। আমরা কথা বলছিলাম একজন জুলাই যোদ্ধা, সেই মধ্যে করে ভালো থাকবেন। আমরা অন্য একজন জুলাই যোদ্ধার তার স্মৃতির কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব।